শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বলতে যারা শুধু ব্যোমকেশ কাহিনী বোঝে, তারা যে নিজেদের কী রসে বঞ্চিত করে রেখেছে তারা নিজেরাই জানে না। ঐতিহাসিক গল্প তিনি যে কী আশ্চর্য সুন্দর করে পরিবেশন করতে পারতেন, খানিকটা কল্পনা, খানিকটা বাস্তব, অনেকটা রহস্য, রোমাঞ্চ, রোম্যান্স, হাস্যরস সব মিশিয়ে যেভাবে তিনি পরিবেশন করতে পারতেন, সে এক কথায় অনবদ্য, অতুলনীয়। এখন যে গল্পটা বলবো তার নাম ইন্দ্রতুলক, অর্থাৎ ইন্দ্রের জবর ধাক্কা। ইতিহাসের পণ্ডিত বলিলেন, গল্প শোনো। কাল রাত্রে প্রাচীন ইতিহাসের এক পুঁথি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে এক স্বপ্ন দেখলুম, আশ্চর্য স্বপ্ন। আমি যেন ত্রিকালজ্ঞ পুরুষ শূন্যে ভেসে বেড়াচ্ছি, আর আমার চোখের সামনে যুগের পর যুগ কেটে যাচ্ছে। ৮,০০০ বছরের পুরনো ইতিহাস চোখের সামনে দেখতে পেলুম। জিজ্ঞাসা করলাম, কাল রাত্রে কী খেয়েছিলেন? পণ্ডিত বললেন, মনে নেই। গিন্নি বলতে পারেন। গৃহিণী বললেন, কাঁকড়ার ঝোল আর ভাত। বললাম, বুঝেছি, ইংরেজিতে যাকে বলে নাইটমেয়ার, আপনি তাই দেখেছেন। আমি এবার উঠি। পণ্ডিত বললেন, আরে বসো, চা খেয়ে যাও। ভূগোল পড়েছ? বললাম, ভূগোল? ইতিহাসে স্বপ্ন দেখলেন, তার মধ্যে আবার ভূগোল? স্কুলে পড়েছিলাম একটুখানি বটে। পণ্ডিত বললেন, বেশ, এখন একটা দেশ মনে মনে কল্পনা করো, বেলুচিস্তান থেকে ইরানের দক্ষিণ ভাগ পর্যন্ত। কল্পনায় দেখতে পাও? মনের মধ্যে ম্যাপ আঁকবার চেষ্টা করলাম। পূর্ব দিকে সিন্ধু নদ, পশ্চিমে পারস্য উপসাগরের মুখ, দক্ষিণে সমুদ্র, মাঝখানে পাহাড়, মরুভূমিতে ভরা একটা দেশ। পণ্ডিত বললেন, ৮,০০০ বছর আগে সিন্ধু নদ ছিল না। বর্তমানে যে দেশটা পাঞ্জাব নামে পরিচিত সেটা ছিল ধুধু মরুভূমি, আর কাশ্মীর ছিল প্রকাণ্ড একটা মিঠে জলের হ্রদ। এখন কল্পনা করো, পূর্ব দিকে দুস্তর মরুভূমি, উত্তরে দুর্ভেদ্য পাহাড়, দক্ষিণে সমুদ্র, মাঝখানে সরু এক ফালি দেশ। কোনো দিক দিয়ে বেরোবার রাস্তা নেই। ৮,০০০ বছর আগে এই দেশে একটা জাতি বাস করত। বর্বর জাতি, কিন্তু গায়ের চামড়া কটা, চোখের মণি নীল, চুল সোনালি। পরবর্তীকালে যারা আর্য বলে পরিচিত হয়েছিল এরা তারাই। এই দেশই তাদের আদিম বাসভূমি। পাহাড় এবং মরুভূমির পরপারে কালো, মেটে, পাশুটে নানা রঙের মানুষ বাস করত বটে, কিন্তু তাদের সঙ্গে এই আর্যদের মেলামেশার কোনো উপায় ছিল না। সম্পূর্ণ নিঃসঙ্গভাবে এই জাতি বহুকাল বাস করেছিল। নিঃসঙ্গতার মধ্যেই তাদের ভাষা এবং সংস্কৃতি পরিপুষ্ট হয়েছিল। শুকনো দেশ, তারপর ওরা তখন চাষবাস করতেও জানতো না। গরু ছাগল পুষতে শিখেছিল, কিন্তু ঘোড়া কি জন্তু তা কখনো চোখে দেখেনি। দেশের পূর্ব সীমায় বেলুচিস্তানের পাহাড়ে একরকম ঘাস জন্মাতো, তার বীজ তারা গুঁড়ো করে খেত। এই পাহাড়ি ঘাসের বীজ আধুনিক গমের পূর্বপুরুষ, কিন্তু তাতে তাদের পেট ভরত না। এই জাতির প্রধান জীবিকা ছিল সমুদ্রে মাছ ধরা। ছোট ছোট নৌকায় চড়ে তারা সমুদ্রে কিনারে কিনারে মাছ ধরে বেড়াতো। মাছ তাদের জীবনের প্রধান অবলম্বন, তাই মাছকেই তারা দেবতা মনে করত। মৎস্য ছিল তাদের অবতার। তাদের অবশ্য একজন রাজা ছিল, রাজার নাম মনু। তখনকার বর্বরতার যুগে সকল জাতিরই একটা করে টোটেম থাকতো। এই জাতির টোটেম ছিল সূর্য। মনু দাবি করতেন সাক্ষাৎ বিবস্বান, অর্থাৎ সূর্যদেব তাঁর আদিপুরুষ। সমুদ্রে পুরুষানুক্রমে মাছ ধরার ফলে এই জাতি নৌবিদ্যা বেশ আয়ত্ত করেছিল। মনুর কয়েকটা বড় বড় নৌকা ছিল, তিনি তাইতে চড়ে মাছ ধরে বেড়াতেন। তিনি ভারী বিজ্ঞ ব্যক্তি ছিলেন। সমুদ্রে জল বাতাস লক্ষ্য করে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ বুঝতে পারতেন। একদিন মনু সমুদ্রে মাছ ধরছেন, তাঁর জালে এক অদ্ভুত চেহারার মাছ উঠল। মাছের নাকের কাছে একটা শিং। মনু ৫০ বছর এই সমুদ্রে মাছ ধরছেন, কিন্তু এমন মাছ কখনো চোখে দেখেননি। মাছটা ধড়ফড় করল না, নির্জীব হয়ে পড়ে রইল। মনু বুঝলেন এই মাছ অজানা কোনো সমুদ্র থেকে এসেছে। তিনি আকাশের দিকে তাকালেন, মনে হলো আকাশ বাতাস যেন এক মহা দুর্যোগের প্রতীক্ষায় থমথম করছে। মনু তাড়াতাড়ি তীরে ফিরে এলেন, প্রজাদের জড়ো করে বললেন, আমি জানতে পেরেছি এক মহাপ্লাবন আসছে, পৃথিবী ডুবে যাবে। তোমরা যদি বাঁচতে চাও যে যা নৌকোয় ওঠো। মনুর কথায় অনেকেই নৌকায় গিয়ে উঠল। মনু তার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, গরু ছাগল নিয়ে নিজের বড় বড় নৌকা ভর্তি করলেন। যারা মনুর কথা বিশ্বাস করল না কিংবা যাদের নৌকো ছিল না তারা মাটিতেই রইল। সন্ধেবেলা, সূর্য তখন অস্ত যাচ্ছে। সমুদ্র থেকে হুহুঙ্কার শব্দ শোনা গেল। দক্ষিণ পশ্চিম দিক থেকে তাল গাছের মতো উঁচু ঢেউ ছুটে আসছে, তার সঙ্গে ঝড় তুফান। দেখতে দেখতে সব লণ্ডভণ্ড হয়ে গেল। পরদিন সকালবেলা দেখা গেল চারদিক জলে জলময়, কোনো মাটির চিহ্ন মাত্র নেই। ছোট নৌকাগুলো ঢেউয়ের ঝাপটে সব ডুবে গেছে। কেবল মনুর কয়েকটা বড় নৌকো প্রলয় পয়দি জলে বটপত্রের মতো ভাসছে। পণ্ডিতকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, এরকম একটা রসাতল কাণ্ড কেন হলো আপনি জানতে পেরেছিলেন? পেরেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে? বলুন, চেষ্টা করে দেখি। পারস্য উপসাগর তখন হ্রদ ছিল, সমুদ্রের সঙ্গে যোগ ছিল না। ম্যাপ দেখলে তার কতকটা আন্দাজ পাবে। হ্রদের উত্তর দিকে দুটো বড় বড় নদী, টাইগ্রিস আর ইউফ্রেটিস। ক্রমাগত হ্রদের মধ্যে জল ঢালছিল। হ্রদের জল বেড়ে বেড়ে তীর ছাপিয়ে যেতে লাগলো। তারপর একদিন জলের চাপে সমুদ্রের দিকের বাঁধ ভেঙে গেল, হ্রদ সমুদ্রে মিশল। হুহু শব্দে জল বেরিয়ে সমুদ্র তোলপাড় করে ছুটতে লাগলো। সেই তোড়ে আশপাশের তীরভূমি ডুবে গেল। এই হচ্ছে মহাপ্লাবনের কারণ। মহাপ্লাবনের যত প্রাচীন গল্প আছে সব ওই পারস্য উপসাগরকে কেন্দ্র করে। ঘটনাটা ওইখানেই ঘটেছিল কি না? আমি গুম হয়ে গেলাম। কিন্তু তর্ক করা বৃথা, স্বপ্নের বিরুদ্ধে তর্ক করা যায় না। বললাম, বুঝেছি।
তারপর মনুর কথা বলুন। পণ্ডিত বললেন 7 দিন 7 রাত মনু নৌকোয় ভাসতে লাগলেন। রাজ্যের উত্তর সীমানা ঘিরে যে পাহাড় ছিল তার নাম সুমেরু। মনুর নৌকো ঢেউয়ের ধাক্কা খেয়ে সেই দিকে ভেসে চলল। 7 দিন পরে জল নামতে আরম্ভ করলো। বানের জল যেমন জোরে আসে তেমনি জোরে নেমে যায়। মনু তখন সুমেরুর গায়ে গিয়ে ঠেকেছেন, একটা চূড়ায় নৌকো বেঁধে ফেললেন। ক্রমে সমুদ্রের জল সমুদ্রে ফিরে গেল, আবার ডাঙা জেগে উঠল। দেশ যেমন ছিল প্রায় তেমনি আছে, কিন্তু মানুষ সব শেষ হয়ে গেছে। বেঁচে আছেন শুধু মনু আর তার জ্ঞাতি গোষ্ঠী, আর কয়েকটি ছাগল গরু। মনু তাই নিয়ে আবার নতুন করে জীবন আরম্ভ করলেন, যাকে বলে কেঁচে গন্ডুস। এই সময় চা এসে পড়ল। পণ্ডিত পেয়ালা তুলে চুমুক দিলেন। বললাম, আপনার স্বপ্ন এখানেই শেষ তো? পণ্ডিত বললেন, আরে রামো, আরও অনেক আছে, তুমি ব্যস্ত হয়ে পড়েছো, সংক্ষেপে বলছি। মনুর পর আন্দাজ 500 বছর কেটে গেল। মনু দেহরক্ষা করলেন, কিন্তু তার বংশধররা আবার দলে ভারী হয়ে উঠল। প্রশ্ন করলাম, 500 বছর কেটে গেল বলছেন, তার মানে 7,500 বছর আগেকার কথা? পণ্ডিত বললেন, মোটামুটি। তখন আকাশে ধ্রুবতারা ছিল না, ধ্রুবতারা এসেছিল আরও 2000 পরে। কিন্তু সে অন্য ধ্রুবতারা, জ্যোতিষে তার নাম আলফা ড্র্যাকনিস, বেদে তার উল্লেখ আছে। আজকাল যাকে আমরা ধ্রুবতারা বলি সে অন্য তারা। সর্বনাশ, ধ্রুবতারা আবার কটা আছে? অনেক, কিন্তু জ্যোতিষের জটিল তত্ত্ব তুমি বুঝবে না, সে যাক। মহাপ্লাবনের পর দেশের আবহাওয়া কিছু বদলেছিল, মাটির উপর পলি পড়েছিল, বাইরের সঙ্গে যোগাযোগের 2-1টা রাস্তাও খুলে গেছিল। মহাপ্লাবনের পর আর্যদের নতুন দেবতা হলেন বরুণ। তিনি জলের দেবতা, রাখলে রাখেন, মারলে মারেন, সুতরাং তাঁকে তুষ্ট করা আগে দরকার। এই বরুণকে কেন্দ্র করে আর্যদের আদিম দেবতা গোষ্ঠী গড়ে উঠেছিল। আর্যদের ভাষা তখন বেশ দানা বেঁধেছে, কিন্তু তারা লিখতে জানে না, সবই কানে শোনা কথা, শ্রুতি। আর্যরা সংখ্যায় বেশ বেড়ে উঠল। তাদের মধ্যে তুক তাক, মারণ উচাটন প্রভৃতি দৈবক্রিয়া উদ্ভব হলো। তারা রোজা হয়ে ভূত ঝাড়ে, ওঝা হয়ে সাপের বিষ নামায়। এটা অথর্ববেদের প্রথম যুগ। অথর্ববেদ নামেও অথর্ব, কাজেও অথর্ব। আর্যদের প্রাচীনতম শ্রুতি ওতে ধরা আছে। সে যাক, বাইরে যাওয়ার রাস্তা খোলা পেয়ে 2-4 জন উৎসাহী লোক দেশের বাইরে যেতে আরম্ভ করেছিল। বেশিরভাগই যেত উত্তর দিকে, কারণ পূর্ব দিকে পাঞ্জাবের মরুভূমি তখনও 100 যোজন জুড়ে পড়ে আছে, তাকে অতিক্রম করা অসাধ্য। যাই হোক, বহির্জগতের সঙ্গে আর্যদের অল্প স্বল্প মেলামেশা আরম্ভ হলো। সুমেরু পর্বতের ওপারে কৃষ্ণচক্ষু কৃষ্ণকেশ এক জাতীয় মানবের সঙ্গে আলাপ হলো। এইভাবে আরও কয়েক শতাব্দী কেটে গেল। ইতিমধ্যে আর্যরা কৃষিকাজ শিখে ফেলেছিল, বুনো গমের বীজ বুনে শস্য ফলাতে আরম্ভ করেছিল। কিন্তু তবু দেশে খাদ্যের অনুপাতে মানুষের সংখ্যা এত বেড়ে গেছিল যে খাদ্যের অনটন দেখা দিল। মৎস্য এবং গোধূম পর্যাপ্ত নয়। পুরুষানুক্রমে মৎস্য ভোজনের ফলে আর্যদের বুদ্ধি কিন্তু খুব ধারালো হয়েছিল। তারা দলে দলে খাদ্য অন্বেষণে বিদেশে যেতে লাগলো। কিন্তু বিদেশে যাওয়ার 2টি মাত্র পথ, এক সমুদ্র, দ্বিতীয় উত্তর দিক। আর্যদের মধ্যে যারা মৎস্যজীবী তারা নৌকো নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ল। এরাই পরে পানি বা ফিনিশিয়ান নামে পরিচিত হয়েছিল। দক্ষিণে লঙ্কা এবং উত্তরে ইংল্যান্ড পর্যন্ত উপনিবেশ স্থাপন করেছিল। দ্বিতীয় দল গেল সুমেরুর গিরিসংকট পার হয়ে মাটির পথে। আর্যদের উত্তরাভিযান আরম্ভ হলো। এই অভিযান তরঙ্গের পর তরঙ্গ তুলে পারস্য, গ্রিস, রাশিয়া পার হয়ে স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত পৌঁছেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এ আপনি স্বপ্নের বৃত্তান্ত বলছেন না ইতিহাস বলছেন? পণ্ডিত বললেন, ইতিহাসে অন্য কথা আছে, আমি যা স্বপ্নে দেখেছি তাই বলছি। কিন্তু সাহেবের লেখা ইতিহাসই সত্য আর আমার স্বপ্ন মিথ্যা, তার প্রমাণ কি? পণ্ডিতকে ঘাঁটিয়ে লাভ নেই। বললাম, কোনো প্রমাণ নেই। তারপর বলুন। তারপর আমার স্বপ্নের ক্লাইম্যাক্স। যাক, স্বপ্ন তাহলে শেষ হয়ে আসছে, কিন্তু কই, আর্যরা ভারতবর্ষ তো এলো না। এইবার আসছে, সেইখানেই ক্লাইম্যাক্স। পণ্ডিত আবার আরম্ভ করলেন, উত্তর দিকে যারা অভিযান করলো তার অধিকাংশই ফিরে এলো না, 2-4 জন ফিরে এলো। যারা ফিরে এলো তাদের মধ্যে একজনের নাম ইন্দ্র। ইন্দ্র গোড়ায় মানুষ ছিলেন, সাধারণ মানুষ, একজন যোদ্ধা, কিন্তু অসাধারণ তার বুদ্ধি, দুর্দম সাহস। যুগে যুগে যেসব মানুষ জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে, ইন্দ্র তাদেরই একজন, যুগাবতার বলতে পারো। ইন্দ্র দলবল নিয়ে উত্তর দিকে গিয়েছিলেন। অনেক বছর পরে যখন ফিরে এলেন তখন তার সঙ্গে এক পাল ঘোড়া। দেশের লোক আগে কখনো ঘোড়া দেখেনি, ঘোড়া দেখে চমৎকৃত হয়ে গেল। উচ্ছ্বই শ্রবার নাম শুনেছ বোধহয়। দেবতাদের মধ্যে ইন্দ্রের কেবল ঘোড়া ছিল, আর কারুর ছিল না, খেয়াল করো। ইন্দ্র ঘোড়া নিয়ে দেশে ফিরে এলেন, কিন্তু বেশি দিন চুপ করে বসে থাকতে পারলেন না। চুপ করে বসে থাকার লোক তিনি নন। আবার সদল বলে অভিযানে বেরোলেন, এবার পূর্ব দিকে। ইন্দ্র স্থির করলেন কতদূর যাওয়া যায় তিনি পরীক্ষা করে দেখবেন। মরুভূমির পরপারে কি আছে? মরুভূমি কি পার হওয়া যায় না? ইন্দ্রের অশ্বারোহীর দল পূর্ব দিকে চলল। বেলুচিস্তানের পূর্ব সীমানা থেকে মরুভূমি আরম্ভ হয়েছে। ইন্দ্র বারবার মরুভূমি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মরুভূমি তো নয়, জ্বলন্ত দাবানল। ব্যর্থ হয়ে ইন্দ্র মরুভূমির কিনারা ধরে উত্তর মুখে চললেন। হয়তো উত্তরে মরু পার হওয়ার রাস্তা আছে। কুটিল কর্কশ পথ, জলের বড় কষ্ট। তবু ইন্দ্র নিরস্ত হলেন না। মাসের পর মাস কেটে গেল, বছর কেটে গেল। ইন্দ্র পাহাড় মরুর সন্ধিরেখা ভেদ করে চলেছেন। ঘোড়া ছিল বলেই পেরেছিলেন, পদব্রজে পারতেন না। কিন্তু পথ যত দুর্গমই হোক, কোথাও তার শেষ আছে। একদিন ইন্দ্র কাশ্মীর প্রান্তে গিয়ে পৌঁছলেন। কাশ্মীর তখন আমাদের ভূস্বর্গ নয়, প্রকাণ্ড একটি হ্রদ। ইন্দ্র দেখলেন হ্রদের জল কানায় কানায় টলমল করছে, তাকে সাপের মতো বৃত্তাকারে ঘিরে রেখেছে কৃষ্ণবর্ণ পাহাড়ের শ্রেণী।
ইন্দ্র অঞ্জলি ভরে জল পান করলেন, দেখলেন মিষ্টি জল। হ্রদের দিকে চেয়ে চেয়ে ইন্দ্রের মস্তিষ্কে একটা প্রকাণ্ড আইডিয়া খেলে গেল। আজকালকার দিনেও কোনো আমেরিকান বা রুশ ইঞ্জিনিয়ারের মাথায় এত বড় দুঃসাহসিক আইডিয়া সহজে আসে না। ইন্দ্র ভাবলেন, সিন্ধুকে অর্থাৎ সমুদ্রকে যদি কোনো মতে পর্বতরূপী বৃত্রাসুরের নাগপাশ থেকে মুক্তি দিতে পারি, তাহলে এই সিন্ধু নিম্নাভিমুখে মরুভূমির উপর দিয়ে ধাবিত হবে। যা এখন ঊষর মরুভূমি আছে তা জলসিক্ত হয়ে শ্যামল ভূমি হবে, মরুর উপর পথ তৈরি হবে। ইন্দ্র শুধু ভাবুক নয়, কর্মী পুরুষ। তিনি তার ভাবনাকে কার্যে পরিণত করবার জন্য মহা উদ্যমে লেগে গেলেন। কাজটি কিন্তু সহজ নয়, অনেক দিন লাগলো। হ্রদের কিনারে কিনারে বিস্তর খোঁজাখুঁজির পর ইন্দ্র একটা জায়গা পেলেন যেখানে পাহাড়ের বাঁধ কিছু দুর্বল। 2-4টি বড় বড় পাথরের চাই সরাতে পারলেই জল নিকাশের একটা রাস্তা হয়। একবার একটা রাস্তা পেলে জল নিজের জোরেই রাস্তা প্রশস্ত করে নেয়, তখন আর তাকে ঠেকাবে কে? ইন্দ্র ওই পাথরগুলো সরাবার উদ্যোগ করলেন। কিন্তু মানুষের দৈহিক শক্তিতে ও পাথর সরানো সম্ভব নয়। ইন্দ্র ঘোড়া লাগালেন, চর্মরজ্জু দিয়ে পাথর বেঁধে ঘোড়াটা টানতে লাগলো। প্রথমে পাথর কিছুতেই নড়ে না, তারপর অনেক টানাটানির পর হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে প্রবল তোড়ে জল বেরোতে লাগলো। এত তোড় ইন্দ্র আশা করেননি। রন্ধ্রপথে জলের উত্তাল ধারা সগর্জনে ছুটল। অন্য ঘোড়াগুলো রক্ষা পেল বটে, কিন্তু ইন্দ্রের নিজস্ব ঘোড়াটা এই দুর্বাদ স্রোতের আঘাতে চূর্ণ হয়ে ভেসে গেল। ইন্দ্রের ঘোড়ার নাম ছিল দধিচি। পণ্ডিত চুপ করলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বললাম, তারপর? পণ্ডিত বললেন, এইখানেই আমার স্বপ্ন শেষ, কিন্তু মন থেকে আরও কিছু জুড়ে দিতে পারি। সিন্ধুকে প্রবাহিত করার ফলে একদিকে যেমন পাঞ্জাব থেকে সিন্ধু পর্যন্ত সঞ্জীবিত হয়ে উঠল, অন্যদিকে তেমনি কাশ্মীর জলের তলা থেকে উঠে এলো। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে যে অলঙ্ঘনীয় প্রাকৃতিক ব্যবধান ছিল তা ভেঙে পড়ল। স্থলপথে বহির্জগতের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপিত হলো। ইন্দ্র এই কীর্তির কর্তা, তাই তিনি দেবরাজ। আমি বললাম, একটা কথা, আপনার হিসেবে এই ব্যাপার ঘটেছিল আজ থেকে 7,000 বছর আগে, কিন্তু ইন্দ্র কি অত পুরনো দেবতা? পণ্ডিত বললেন, ইন্দ্র মানুষটা 7,000 বছরের পুরনো বটে, কিন্তু দেবত্ব লাভ করতে তার আরও 2,000 বছর লেগেছিল। আজকাল মানুষের দেবত্ব লাভ যত সহজ, তখন তত সহজ ছিল না। সিন্ধু নদ এবং আরও অনেকগুলি নদী বেরিয়ে পাঞ্জাবকে শস্য শ্যামল করে তোলবার পর আর্যরা অনেকে এসে সপ্ত সিন্ধুর তীরে উপনিবেশ স্থাপন করলেন। নূতন দেশে সতেজ জল হাওয়ায় আর্যদের এক নূতন সংস্কৃতি জন্ম লাভ করল। পাঞ্জাবের এই নতুন আর্যরাই বরুণ দেবতাকে সরিয়ে ইন্দ্রকে প্রধান দেবতার পদে অধিষ্ঠিত করেছিলেন। ইন্দ্র পূজার প্রথম দেশ হলো সেই দেশ যাকে ইন্দ্র মরুভূমির বুক থেকে টেনে তুলেছিলেন। দেশটা ইন্দ্রের দেশ বলে পরিচিত হলো। প্রাচীন দেশ অবশ্য বরুণের দেশই রইল। ইন্দ্রের দেশে যারা বাস করতে লাগলো তাদের নাম হলো ইন্দ্র। কালক্রমে ইন্দ্র অপভ্রংশ হয়ে দাঁড়ালো হিন্দু। এখনও সেই নাম চলে আসছে। আমরা হিন্দু, অর্থাৎ ইন্দ্র পূজক। তারপর ইতিহাস পড়ো। সূর্যবংশে সগর নামে এক রাজা ছিলেন, শুনেছ বোধহয়। কিন্তু তিনি ভারতবর্ষের লোক নন। সুমেরু দেশের রাজা প্রথম সারগন, খ্রিস্টপূর্ব 3000 অব্দের কথা। আর্যরা তখন সুমেরু পর্বতের উত্তরে অনেক রাজ্য স্থাপন করেছেন। আবার ভারতবর্ষ তাদের উপনিবেশ পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সারগন বা সগর রাজার এক পুত্র 60,000 প্রজা নিয়ে কোনো কারণে আদিম জন্মভূমি ছেড়ে ভারতবর্ষে অভিযান করেছিল। শেষ পর্যন্ত তারা অযোধ্যায় এসে রাজ্য স্থাপন করেছিল। সেই থেকে সূর্যবংশের একটা শাখা ভারতবর্ষেই আছে। রামচন্দ্র হলেন সগর রাজার অধস্তন নবম পুরুষ। তিনি ভারতবর্ষেই জন্মেছিলেন। এসব তো নেহাত হালের কথা। পণ্ডিত বোধ করি আরও কিছুক্ষণ তাহার স্বপ্নাদ্য ইতিহাস শুনাইতেন, কিন্তু এই সময় পণ্ডিত গৃহিণী আসিয়া বলিলেন, রবিবার বলে কি আজ নাওয়া খাওয়ারও ছুটি? যাও স্নান করোগে। পণ্ডিত স্নান করতে চলে গেলেন। আমি পণ্ডিত গৃহিণীকে বললাম, বৌদি, আপনার কর্তার পেট গরম হয়েছে, ওকে আর কাঁকড়া খাওয়াবেন না, বরং রাত্রে শোয়ার সময় একটু ত্রিফলার জল দেবেন। ভেবে দেখো, আমিষ ত্রিপাঠী ইংরেজিতে গল্প লিখেছেন তিব্বতের মহাযোদ্ধা শিব কি করে নেমে এসে ভারতবর্ষকে উজ্জীবিত করেছিলেন বা পুনরুজ্জীবিত করেছিলেন, এবং সময়কালে তিনি শিব ঠাকুর মহাদেব হয়েছিলেন, মহাকাল আদিযোগী হয়েছিলেন। এই কল্পনার কত আগে শরদিন্দুবাবু একই ধরনের গল্প কি সুন্দর করে আমাদের শুনিয়ে গেছেন।